দাঁড়ান। এতক্ষণে বাড়ি আসার সময় হলো? সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন? খিদে পায় না? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছো? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না 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 ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনে মাসি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এলে খিদে পায়। ওরে বাপরে, ভাইজান এসে গেছে। ছাড়ো ভাবি, আমার পেস্টিজ পাঞ্চার করো না। এত বড় ছেলের কান ধরতে নয়, প্লিজ। ছাড়ো না ভাবি, আর পরে বোঝাবো। এই বুঝি তোমার দুপুরে আসা? বেলা কত হয়েছে খবর রাখো? সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছো ভাইজান। পুরুষদের যে কত কাজ, কত দায়িত্ব, মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা, কি বিরাট জ্ঞানীজন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি। নে ধর। এই না সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে? তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর। দারুণ ভাইজান, তোমার চয়েস আছে। ইয়ে, ভাবির জন্য কিছু আনুনি? আমার জন্য আবার কি আনবে? সবই তো আমার আছে। তোদের দুজনকে দিয়েছে মানেই আমাকে দিয়েছে। তা করবে? চলো বেশ ভাই। তোমার জন্য কিছু আনিনি বলে রাগ করেছো? তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি। আমি কিচ্ছু চাই না। আছে আছে, অনেক দিন ধরে গোপনে জমা রেখেছি। একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসেছি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। এই নিন ব্যারিস্টার সাহেব, দুটুকু খেয়ে নিন। ওহ ভাবি, তোমার আদরের যন্ত্রণায় জীবন যায় যায়। শহরেই ভালো থাকি, বাড়ি এলেই তোমার অত্যাচার শুরু। এই একটু আগে চিড়ে ভাজা নারকেল খেলাম, আবার এখন চুপ! খেতে বলছি খাবি। শহরে গ্রামের মতো এমন খাঁটি দুধ পাবি কোথায়? খা বলছি, খা। আমি খাচ্ছি তো। সামনে তোর পরীক্ষা, এখন ভালো করে না খেলে স্বাস্থ্য খারাপ হয়ে পরীক্ষায় গোল্লা পাবি। সবাই তখন বলুক ঠিক মতো আদর যত্ন না পেয়ে ছেলেটার এই দুরবস্থা হলো। এ কথা তোমার শত্রুও বলতে পারবে না। মার কথা ভালো করে মনে নেই, কিন্তু তুমি মার অভাব কোনো দিন বুঝতে দাওনি। তুমি মার চেয়ে বেশি ভাবি। থাক থাক, অত বলতে হবে না। ওই বান্ধবটা কোথায়? জাহিদ, কলেজ ছুটির পর ওনার তো অনেক দিন দরবার থাকে, হয়তো কারো সমস্যা মিটাতে গেছে। বসে পড়তে পারিস না? গতবার তো এসএসসিতে ডাব্বা মেরেছে। আমি আর পড়বই না, পড়তে আমার ভালো লাগে না। পড়তে আমার ভালো লাগে না? তাহলে শুয়ে থাকলেই পারেন। শুয়ে থাকবো কেমন করে? শুয়ে থাকলে তুই আমার বুকে এসে বসিস, চোখে এসে বসিস, মনটা তোর পাহাড় করতে থাকে, তাই তো ছুটে এসে তোর অপেক্ষা থাকি। বুঝেছি, পাশ লেগেছে, তোর উপর পেছনে আথর করেছে, তোকে সার্থক করা দরকার। হ্যাঁ, আমি এর মন্ত্র জানি, এক্ষুনি তোকে ঝাড়পড় করে দিচ্ছি। তুই চোখ বন্ধ কর। ছুমন্তার ফুসমন্তার কালিকুত্তার গু আদুম বাদ্দুম ঘুরাডুম সাজ মঞ্চা মঞ্চা পেছনের মনে হবে না কোনো আশা। চোখ খুললে হবে না। শোন, একটা গাছের ডাল দিয়ে তোকে ঝাড়া দরকার। সেই গাছ তুই দেখে ফেললে সেই গাছের গুণ থাকবে না। তুই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি সেই গাছের ডাল নিয়ে আসছি। খবরদার চোখ খুলবে না কিন্তু। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। খবরদার চোখ খুলবে না কিন্তু। আমি ডালটা নিয়ে আসছি, নিয়ে আসছি, নিয়ে আসছি, নিয়ে আসছি। সিরিয়াল 1230, গাড়িটা ছেড়ে দাও। ট্রাফিক জ্যাম করো না, 5 আইনে পড়বে, ব্লু বুক সিজ হয়ে যাবে। কিরে মা, চোখ বন্ধ করে এখানে কি করছিস? বাবা, কথা বলো না, মঞ্চের গুণ নষ্ট হয়ে যাবে। মন্ত্র? কিসে? কে পড়ছে? কেন? জাহিদ। জাহিদ? এখানে তো কেউ নেই। আচ্ছা, ধোকাবাজি। আমি একদিন দেখে নেব। পরে দেখাস, এবার বাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে, মা বেটায় একসঙ্গে খাবো।
দাঁড়ান। এতক্ষণে বাড়ি আসার সময় হলো? সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন? খিদে পান না তো? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছো? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না, না না ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনে মাসি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এলে খিদে পায়। ওরে বাপরে, ভাইটা এসে গেছে। ছাড়ো ভাবি, আমার পেস্টিজ পাঞ্চার করো না। এত বড় ছেলের কান ধরতে নয়, প্লিজ। ছাড়ো না ভাবি, আর পরে বোঝাবো। এই বুঝি তোমার দুপুরে আসা? বেলা কত হয়েছে খবর রাখো? সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছো ভাইজান। পুরুষদের যে কত কাজ, কত দায়িত্ব, মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা, কি বিরাট জ্ঞানীজন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি। নে ধর। এই না সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে? তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর। দারুণ ভাইজান, তোমার চয়েস আছে। ইয়ে, তো ভাবির জন্য কিছু আনুনি? আমার জন্য আবার কি আনবে? সবই তো আমার আছে। তোদের দুজনকে দিয়েছে মানেই আমাকে দিয়েছে। চলো বেজ ভাই। তোমার জন্য কিছু আনিনি বলে রাগ করেছো? তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি। আমি কিচ্ছু চাই না। আছে আছে, অনেক দিন ধরে গোপনে জমা রেখেছি। একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসেছি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। কি কি হলো? কিছুই বুঝতে পারছি না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো। কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপ লাইনে ঠিক মতো তেল পাস করছে না। গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না। কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো, পুরনো হলো আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ, ঠিক আছে। ড্রাইভার, তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও। তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। চলো। কোথায় যাবেন স্যার? চাক বাংলো। ওখানেই থাকবো। এই এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে, ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি, তাহলে শেষ পর্যন্ত হচ্ছে। ভালোই হবে। ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা, এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা, বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই। মেজ ভাইটার সামনে LLM পরীক্ষা দেবে, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো 2-4 জন প্যাসেঞ্জার যদি পেয়ে যায় সেই আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয়, 2 জন। ছোটটা থানা হেডকোয়ার্টারে BA ফাইনাল ইয়ারে পড়ছে। মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছো? জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল, এখন আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে। আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ইয়ে, ভাবি, আমি তো এগিয়ে গিয়ে খোঁজ নেবো। হ্যাঁ, এই ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে। ব্যস্ত মানুষ, তাই ভুলে গিয়েছে। হ্যাঁ, আজ তো দেরি করলি যে? শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাক বাংলোতে পৌঁছে দিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না।
বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে বিস্কিট কার? ওই যে ভদ্রলোক ডাক বাংলোতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন, এটা নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। সারাদিন খেটে এসেছো, এখন থাক, সকালে ফেরত দাও। আরে না না, সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন, তাছাড়া ব্রিফ কেসের চিন্তা রাত্রে তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দেব। ভাইজান এত টাকা? দেখি টাকা, না না, তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ, তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি, এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা, লাগবে না, অযথা তেল পরে লাভ কি? বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাবো, মাত্র 2 মাইল পথ। সাবধানে যাস, এতগুলো টাকা, তোর তো আবার সব কাজে গোয়ার তুমি। সব কাজে গোয়ার তুমি। না না রে না 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 রে না না না। কিছুতে ফিরে যাওয়া যাবে না, এত টাকা পৌঁছে দিতেই হবে। আমার সঙ্গে চালাকি? তুই এত রাতে এখানে কি করছিস? সেদিন পেটনির আসর হয়েছে বলে আমাকে বোকা বানিয়েছিস, সেদিনই ভেবে রেখেছিলাম সেদিন তোকে একটা শিক্ষা দেবো। এই যে পেটনি বিবি, এখন ঘরে গিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকেন, যান। আমাকে যেতে দিন। দেবো না। দিবি না? না। দিবি না? না। জব্বর যে দেখতো, এত রাইতে কোন শালা আমাদের আখড়ার দিকে আসছে? ভবিষ্যৎ চেয়ারম্যান, ওই জাহিদটা শালা। হ্যাঁ, শালা এত রাত ব্রিফকেস নিয়ে কোথায় যাচ্ছে? বাংলার নাকি? বাইরে তো সাধু। সেদিন ক্লাবের মাঠের শোধটা আজকে নিতে হবে, যাও। শালারা কোনো কাটেন না, মারামারিতে পারে না, শালাগুলো আসতে পারে। আমি না তো। ঠিক আছে, দেখে নেব। স্যার অতগুলো টাকা? হ্যাঁ, টাকাটা বড় কথা নয়, কেয়ারটেকার। তাছাড়া ব্রিফকেসের মধ্যে ওয়ার্ক অর্ডার, প্ল্যান, ডিজাইন, এই সমস্ত জরুরি কাগজপত্র রয়েছে। শুধু ডকুমেন্ট থাকলে ভয় ছিল না, কিন্তু টাকা আছে বলেই ওটার ফেরত পাওয়ার আশা নেই। না 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 না, ড্রাইভারের কথাবার্তা শুনে কিন্তু আমার তেমনটা মনে হয়নি। অতগুলো টাকা দেখলে ড্রাইভার কেন? ওর 14 গোষ্ঠীর মাথা খারাপ হয়ে যাবে স্যার। না, তাহলে তোমরা এখনো আবির ড্রাইভারকে চেনো নি। এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে 14 গোষ্ঠী কেন, আমাদের বাড়ির একটা কুত্তাকেও কেনা যাবে না। এই নিন আপনার বেশকে, জাহিদ হোসেন, ড্রাইভার আবিদ হোসেনের ছোট ভাই। টাকাগুলো গুনে নিন। তার আর প্রয়োজন হবে না ইয়াং ম্যান, আমি মানুষ নিয়ে কারবার করি, মানুষ চিনতে ভুল হলে এত দূর এগোতে পারতাম না। জাস্ট মিনিট।
ইয়ে, যদি কিছু মনে না করো, পুরস্কার হিসেবে এই সামান্য কটা টাকা। দয়ার দান বা পুরস্কার নিতে আমরা অভ্যস্ত নই। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, গ্রামাঞ্চলে এমন ফ্যামিলি এখনো আছে। স্যার, তবু একবার টাকাগুলো গুনে দেখলে হতো না? ননসেন্স। ভালো কাজের প্রশংসা নেই, সমালোচনা। ব্যাপারে তোকে ভাবতে নিষেধ করেছি না? ভাবতে চাই না ভাবি, কিন্তু না ভেবেও পারি না। টাকার জন্য ভাইজান হাড়ভাঙ্গা খাটনি খাটছে, আমরা পড়াশোনার নাম করে বসে বসে খাচ্ছি। আমি পরীক্ষা দেবো না ভাবি, ছোটখাটো একটা চাকরি নেবো ভাবছি। আমার জীবন থাকতে তো আমি কোনোদিন হতে দেবো না। আমি মাকে কথা দিয়েছি তোদের মানুষের মতো মানুষ করব, সেই কথা আমি কিছুতেই মিথ্যে হতে দেবো না। মার কাছে আমাকে অপরাধী করিস নে শহীদ ভাই। আমার জন্য যদি তোদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে সেই মায়া শ্রদ্ধার বিনিময়ে অন্তত ভালো করে পড়ালেখাটা চালিয়ে যা, তাতেই আমি খুশি হব। মার আত্মা শান্তি পাবে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি যেভাবেই হোক জোগাড় করবো। মিনা, শহীদ, জাহিদ। কি হয়েছে? যেভাবে ডাকাডাকি করছো মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো হ্যাঁ। এত টাকা? আলাদিনের চেরাগ পেলে নাকি? শহীদ, জাহিদ, দেখেছো ভাইজান? হ্যাঁ, খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে। এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষা ফেল করাননি। এনে তোর ফিসের টাকা, কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি? তোর কিছু লাগবে কিনা বল। নে, কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা। দেখেছো কেমন ভয় পায় আমাকে? কি ব্যাপার, অমন করে তাকিয়ে দেখছো কি? না ধরো, ওগুলো তুলে রাখো। শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি, ভাবছি দু একটা করে গড়িয়ে দেবো। আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? এই দেখো, আবার সেই একই কথা। টাকা জোগাড় হচ্ছে, এইটাই তো বড় কথা। কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে। চুরি ডাকাতি করে নে, একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো, এবার বলো কোনটা নেবে আগে, কানের না গলার? কোনটাই না, গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গুড়িয়ে দেবো। আল্লাহ আল্লাহ করো ভাই, নবী করে ভাই, নবীর কলেমা পড়ে হয়ে যাবে পা। বাবা, আমি একজন অন্ধ, কিছু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আল্লাহ আল্লাহ। পরীক্ষার ফিস দিতে যাচ্ছি, দোয়া করবেন বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। আল্লাহ আল্লাহ। ও বাবা, ও বাবা, ও বাবা, দেখুন বাবা। নিন। সাহেব, সাহেব, ওই গুন্ডাটা আমার টাকা মেরে দিয়েছে। রক্ত? একে তো বাচ্চা ছেলে, তার উপর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের স্টকে যা রক্ত ছিল তা দিয়েছি। আরো মিনিমাম 3-4 ব্যাগ রক্ত না হলে ওকে বাঁচানো কঠিন হবে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ টাকাও লাগবে। আপনি ওর বাবা মাকে খবর দিন, অ্যাজ আর্লি। ওর বাবা মা কোথায় থাকে আমি কিছুই জানি না। ছেলেটি চাকু খেয়ে অজ্ঞান হয়ে গেল, তাই কিছু জানা হয়নি। তবে আমার ভাইজানকে খবর দিয়েছি। শহীদ ভাইজান, কি হয়েছে তোর? না ভাইজান, আমার কিছু হয়নি। গুন্ডাটার হাত থেকে আমার টাকা উদ্ধার করতে গিয়ে বাচ্চা ছেলেটার এখন সংকটাপন্ন অবস্থা। হ্যাঁ খোকা, ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে।
হ্যাঁ, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। যা রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি দেবো। তাহলে গ্রুপ টেস্ট করতে হবে ডাক্তার। কেন জানি আমার মন বলছে ওর সঙ্গে আমার গ্রুপ মিলে যাবে। প্লিজ দেরি করবেন না। ও আমার ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, আমি ওর জন্য আমার শরীরে সমস্ত রক্ত দেবো। প্লিজ, হাত দেরি নয়, চলুন ডাক্তার, চলুন। হ্যাঁ বেশ, চলুন। ইয়েস, আপনার গ্রুপ মিলেছে। চলুন। ভাইজান, তোমার যখন মিলেছে আমারও মিলবে, আমিও রক্ত দেবো। না, সামনে তোর পরীক্ষা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। চলুন ডাক্তার, কুইক। আমি ফিরে না আসা পর্যন্ত তুই এখানে থাকবি। কোনো চিন্তা করেন ওস্তাদ, আপনার হুকুমে আমার জান ভাজি। চল শহীদ, বাড়ির থেকে টাকা নিয়ে তুই আবার রওনা হয়ে যা। ডাক্তার সাহেব, আমি যাবো আর আসবো, প্লিজ ওকে একটু দেখবেন। চল। যা, মন খারাপ করিস নি, তুই আবার এক্ষুনি চলে যা। কালই তো তোর লাস্ট ডে। হচ্ছে হচ্ছে হচ্ছে। কিরে, রাস্তায় বেরিয়েছিলিস কেন বাবা? মাকে খুঁজতে। খবরদার, এভাবে আর বেরোবি না। আমি তো বলেছি সময় মতো তোর মার কাছে নিয়ে যাবো। খা। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। আপনার টাকা শেষ হয়েও বেশ কিছু বাকি পড়েছে। ওকে নিয়ে যাওয়ার সময় সমস্ত বিল চুকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। নে খা, নে। কি ভাবছো? মিনা, টাকা তো সব ফুরিয়ে গেল। এখন ছেলেটার চিকিৎসার জন্য আরো কিছু টাকার প্রয়োজন। ছেলেটার কেউ নেই, এক দরিদ্র মহিলার কাছে মানুষ। শেষ পর্যায়ে এসে যদি নাও, তোমাকে আমি হারতে দেব না, এ দুটো নাও। না না, একে একে আমি তো সব নিচ্ছি, শুধু এই দুটোই বাকি। এ আমি নিতে পারবো না। না বলছি, একটা নিষ্পাপ ছেলের জীবনের চেয়েটা বেশি নয়, স্বামীর শান্তি চিত্রের সুখ বেশি নয়। তুমি তো আমার সবচেয়ে বড় অলংকার। না মিনা। ভাইজান, ভাবি, জাহিদ, এই যে ভাইজান। কি রে, কি হচ্ছে? তুই হইচই করছিস কেন? দোয়া করো ভাইজান। ভাবি, দোয়া করো। আমি LLM এ ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি জানতাম, আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে। আমার শ্রম, আমার আশা বৃথা যেতে পারে না। মিনা, আমি আয়ের মতো করলে কি হবে? ওরা বাকিটা পুষিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার হবি? হবে না মানে? আলবত হবে। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আয় আয়, ভিতরে আয়। মা, তোমার কথা আমি রেখেছি। শহীদ ভালো রেজাল্ট করেছে, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। শোনো, শহীদের পরীক্ষা নিয়ে আমার একটা মানত ছিল, একটু পীর বাবার মাজারে যাব। গতকাল থেকে সেখানে সিন্নি হচ্ছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা, যাও। এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে। খোকা, খোকা, খোকা কোথায়? সালমা এই তো ছিল, মাজারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে? কত ডাকলাম, শুনলি না। খোকা, খোকা, খোকা। কোথাও খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত। না না, খোকাকে যে আমার খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকবো। বাবা,
বাবা খোকা তুই এখানে কেমন করে মানে হলো মা খোকা খোকা কোথায় গেলি? ওই তো মা ডাকছে। মা হ্যাঁ বাবা, তুমি আমাকে মা ডাকতে বলেছো, তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝি এখানে থাকো, ভালোই হলো। এখন থেকে তোমার কাছে থাকতে পারবো। ঠিক আছে, কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না। আর আমি যে তোর বাবা তাও এখানে কাউকে বলবি না। কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে। আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না। যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলি শুধু তাই করে যাবি। ঠিক আছে। খোকা খোকা, এই যে তুমি কখন এলে? এই তো। তো তুই এখানে কি করছিস? না মানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি? এদিকে আয় বাপ, যে মা তোর মতো খোকাকে পেটে ধরেছে, সত্যি সে ভাগ্যবতী। জানো, আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই, তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে। আসলে ওর তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্লে হলো। হ্যাঁ, ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে, রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা? কি রে? ভাবি ভাবি, মেজরের সঙ্গে একটা বাজে ধরেছি। মেজরের স্কলারশিপটা পেলে। আরে এ পিচ্ছে এখানে? পিচ্ছি বলছিস কেন? ও আমার ছেলে। হ্যাঁ তাই নাকি? তাহলে তো আমরা রেডিমেড চাচা হয়ে গেলাম। ভালোই হলো। স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাব। তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না? ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ও যা করলো তার তুলনা হয় না। তা সত্যি। আচ্ছা, ওর মেজো ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো, অত্যন্ত সুসংবাদ। সারা জীবন তো নরমগদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতে বসলাম। হ্যাঁ, এসো। মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। ওয়ালাইকুম। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি, লক্ষ্মীর ছায়া। ভালো আছে তো মা? জি ভালো। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজো। জি। রবীন্দ্রের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি। ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন, একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি। সালাম আলাইকুম। যে তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে। আমাদের সোকাল হাই সোসাইটিতে এসব তো আজকে উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা। আমি একটা প্রয়োজনে তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই
তোমার জমির বন্ধকি দলিল, এই হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো, চোখের সামনে আমার মেয়ের হাত কান গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধর। না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবির, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম, তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি তুমি আমাকে ক্ষমা করো। তবে যদি ঋণ হিসেবেও গ্রহণ করতে, এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্য। তবে একটা শর্ত থাকবে। বলো। এইগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না। আর এই কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। তবে আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চাই। হয় না চৌধুরী সাহেব। তুমি আমাকে কথা দিয়েছ আবির। কিন্তু কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনার কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি, মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না। বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না, ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার মেয়ে বাড়ি বউ হয়ে আসবে। না। হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, সে কথা ভঙ্গ করো না। আপনি দিন তারিখ ঠিক করুন, আমি শহীদকে রাজি করাবো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তাহলে মেজো ভাইয়ের বিয়ে পাক্কা, আমার তাহলে চলবে প্রেমের টাকা। তুমি কথা দিলেই হলো? কোথাকার কোন গেও ভূত, তার সাথে আমার মেয়ে বিয়ে? অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না, তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে, সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা হইনি আর হবও না। তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, বুঝলে? তুমি কি আমাদের গুলি করবে নাকি? তাই করতে পারলে ভালো হতো, তবে আমি তোমাদের নয়, নিজেকেই গুলি করব। আই মিন সুইসাইড। তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না। পায়ের উপর পাতলে খাবে আর বেলেল্লাপানা করে বেড়াবে, সে পথ আমি বন্ধ করে রেখেছি। কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে। আমার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স তোমরা কিছুই পাবে না, পথে ভিখিরি হবে। আমি সেইভাবেই দলিল করে রেখেছি। আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব, তা না হলে যা বলেছি তাই হবে, ভিখিরি হয়ে পথে দাঁড়াবে। ড্যাডি প্লিজ। না, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে হয় আমার কথায় রাজি, না হলে আমি যা বলেছি তাই করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ড্যাডি প্লিজ স্টপ ইট। আমি রাজি। আমিও রাজি। তুমিও মরো না, আমাদেরও পথের ভিখিরি করো না।
তবে আমার একটা শর্ত আছে। বলো। এ বিয়েতে আমি উপস্থিত থাকবো না, আর বিয়েটাও এ বাড়িতে হবে না। ঠিক আছে, গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো। মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে, কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওস্তাদ ভাই, এবার কিন্তু তোমাদের। আজ রাতটা থেকে গেলে হতো না? না, সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। লিজার মা আবার একটু সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না। একমাত্র মেয়ে, অভিমান করে আর কতদিন থাকবে? তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে যাবেন, চলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেম দিলা, এবার তোর ভিড় কমা। যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো, বাই বাই। চলি রে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি? এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড, রেস্ট নেওয়ার মতো জায়গা হলো? গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো, তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। ড্যাডির কি পছন্দ? নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি। আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে থাকলে আমি মরে যাব। লিজা, এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়। ওনারা আমার বাবা মার মতো। নাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস, যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি। একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে আসবো মা, তবে তার আগে এই বাড়ির সুখের সংসারে আমি আগুন লাগিয়ে দেব। গোসল করে আছে। আরে ওস্তাদ ভাই, তোমারই অবস্থা, হেরা বালিশে ঘুমিয়ে দিলে নাকি? না, ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘষা মেরে আসতেছি। ঠিক আছে, তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ছো, আমার তো বলে তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি, এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা গ্রাম ভর্তি করে দেই। শহীদ ভাই আর মেজর ভাইয়ের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে না এরা গেল। এত বুঝিস তুই? বড় বেশি পেকে গেছিস ভাবি। কাপড় কি? এত জোরে চেঁচাচ্ছিস, ভাবি শুনতে পাবে তো। আমি আরো জোরে ঠেকাবো। তুই এমন করে চুল চাললি কেন? তুই আমার কাপড় লোকালি কেন? সুযোগ পেয়েছিস, সুযোগ নিবি? 100 পান নেব। আমি 100 বার চেঁচাবো। ভাবি, ভাবি।
তাহলে তোকে আজ আমি পানিতে চাবো। বন্ধু রে, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি ভাগাই, আমি মহিষের মতো কোথায় যাচ্ছিস? ওদিকে যাস রে, মরা মানুষ পুকুরে ভাইসা উড়ো, সুগন্ধ হয়ে যাইব। আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই। ভাগ ভাগ ভাগ। লও চাচা। না না, সকালবেলা মুখ খারাপ করবো না, সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে। আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মাল টানার সুযোগই পাওনি। হ্যাঁ, সেটা বুঝে সকাল বেলায় চলে এলাম তোমার সেবায়। আর তুমি না করছো? আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও, নইলে বাসি ফুকতে ভুলে গিয়ে স্ট্যান্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে। হ্যাঁ, নাও। নাও নাও খাও। চাচা, কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না। কোনটা? ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা। মাল খাওয়ার সময় পেঁচাল পেঁচাল? আলবাত, আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে। হ্যাঁ, কি? তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো তার হিসেব জানো? কত? 10,000 দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দাও। 10,000? এত টাকা কোত্থেকে দেব? টাকা তো দিতে পারবো না। তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও। কি? টাকা দিও না, আশাকে দাও। সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার। কি হলো, কিছু বলছো না যে? তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ। ঠিক আছে, আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে। আসি, আসসালামু আলাইকুম। আমার জানের জান আশামণি, তোমার আশায় দিন গনি এত সকালে গোসল করে এলে বুঝি? না, কলসি গলায় বেঁধে মরতে গিয়েছিলাম। ছি 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 ছি, আমি বেঁচে থাকবো, তুমি মরতে যাবে কোন দুঃখে? ও মেজো ভাই, মেজো ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। কত ঘুমায় রে বাবা। আরে কি হলো? কিরে, এত তাড়া কিসের? বারে, বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজিয়ে ফেলেছ। 12টা বাজতে বোধ আর দেরি নেই। তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজো ভাবি কোথায়? মেজো ভাবি, আরে ও ভাবি। ও মাই গড, ডিস্টার্বিং এলিমেন্ট। সরি ভাবি। আহা, তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়। এই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস, পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছে, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। তাই বলে এইসব নোংরামি করবে? হ্যাঁ, চুপ করো। এই যে ভাবি, ঘুম ভেঙেছে তাহলে? এই দেখো কি এনেছি, হাতের পিঠা। আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি, খেয়ে প্রশংসা না করে পারবেই না। গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো। ওসব পিঠা টিঠা আমি খাই না। এখানে এসবই খায় লিজা, আমরাও খাই, তোমারও খাওয়া উচিত। ওহো, বললাম তো এসব আমি খাই না, পেটের অসুখ হবে। বরং আমি যেটা অভ্যস্ত তাই করো। এক কাপ বেডটি নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তোমার বেডটি এক্ষুনি এনে দিচ্ছি।
তারপর কিন্তু পিঠা খেতে হবে। পিঠা খেতে হবে, জোর করে খাওয়াবে নাকি? মেজমা মেজমা, এই দেখো তোমার জন্য এই ফুলগুলো এনেছি। কি সুন্দর, তাই না? সুন্দর না ছাই? তোকে না বলেছে আমাকে মেজমা বলে ডাকবি না? আমি তো মেজমা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, কুড়িয়ে পাওয়া একটা রাস্তার ছেলে, মেজো বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, এতে তো পড়া নেই, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শেখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না। সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে, তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজো বউ। আয় খোকা, রাগ করো না, আমার সহানুভূতি দেখায়। আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি তুমি শুনতে থাকবো। আমি মাহমুদুল হক চৌধুরী। আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে। কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে, কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না। কিন্তু সে মাসে মাসোয়ারা পাবে মাত্র 5,000 টাকা, আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা। বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে। সর্বনাশ! আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী। আমার দান সে গ্রহণ করেনি, তার প্রচন্ড আত্মসম্মান বোধ। তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ও বিক্রি করা চিত্র ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত। এই ডায়েরি আমার অস্ত্র। আরে ধাত্রিকা সাটা সাট, এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতে মাল খাওয়া যাবে। সাটা সাট। সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সর্বশান্ত করা হয়েছে। আরো কথা আছে, শোনো। ডায়েরিতে একটা ঘটনার কথা পেয়েছি। ডায়েরির কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে। তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। আই এম গোয়িং। যেমন করে পারিস শহীদকে হাত করে নিবি, ওর মতের বিরুদ্ধে কিছু করবি না। আমাদের মূল উদ্দেশ্য ওকে আমাদের কাছে নিয়ে আসা। I love you, darling. আরে আরে কি করছো তুমি? ছাড়ো না, ছাড়বো না। দিনে দুপুরে কি শুরু করলে? ছাড়ো লিজা, এটা গ্রামের বাড়ি। সেই জন্য তো এখানে থাকতে চাই না। একমাত্র রাতটুকু ছাড়া ফিরলে তোমাকে কাছেই পাই না। লিজা, লিজা, তোমাকে দেখতেলাম সেটা। ইউ আর কুইন অফ দ্য হানিকাম, মৌচাকের রানী। আরে তোমাকে ঘিরেই তো আমরা সব। ভেরি গুড। একা একা এখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাদের পেয়ে আমার খুব আনন্দ লাগছে। মেজু বউ, মেজু বউ, উঠোনে এইভাবে কথা না বলে মেহমানদের ঘরে নিয়ে বসাও। যাচ্ছি, ফ্রিলি একটু কথা বলা যাবে না। সেই ব্যবস্থা করেই এসেছি। আন্টির কাছ থেকে বুদ্ধি নিয়েছি, তোমাকে নিয়ে ফিরবই। মেজু ভাবি, মেজু ভাবি, এই নাও আচার। তেল নুন মরিচ দেখে তো দারুণ মজা। তোমার সবটাতে বেশি বাড়াবাড়ি। বিউটিফুল। ভাবি, এরা কারা? আমার কাজিন এবং ফ্রেন্ড। I'm Jack. I'm Donny. I'm Donny. I'm Mary. All our friends, Shata Shat. কিন্তু তোমার নাম কি? আশা। পাশের বাড়িতেই থাকি। বিউটিফুল। না, আপনারা? আমার কাজিন জ্যাক, আর এরা সবাই আমার বন্ধু। আন্টি পাঠিয়েছে লিজাকে দেখে যেতে। আপনারা মেজে বড় আত্মীয়।
বোমা ওদের ভেতরে নিয়ে যাও, যাও বিশ্রাম করুন, পরে কথা হবে। আমি না মেয়েমাদের খাওয়ার ব্যবস্থা করো। আমার ভাসু। ওই নোংরা গাইয়া রংবাসটা তোমার ভাসুর? তবে আর বলছি কি, দেখলে তো কি অবস্থার মধ্যে আছে। অবস্থার ব্যবস্থা করেই যাব, 7টা 7, সেই জন্যই তো এসেছি। চলো চলো। জ্যাক, এই হচ্ছে মিস্টার শহীদ। ভাবি, তোমার মেহমান, তুমি তো সাহায্য করো। আমার বাড়ি চাকর বাকররা করে। এসব ঘরের মেয়ে মানুষদেরও কাজ। ঠিক আছে, তোমরা হাত মুখ দিয়ে শুরু করো, বাকিটা আমি নিয়ে আসছি। ওকে, 7টা 7। মেজু বউ কইরা আসা, বন্ধু আর বান্ধবীদের সাথে আছে। আর শহীদ, মেজু ভাইয়াকে দেখলাম চলে গেল, তাড়াতাড়ি দাও, সবাই বসে আছে। মেজু বউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল। আরে বেআই সাহেব, এত হাত ছোড়াছুড়ি করছেন। দিস ইজ ব্রেক ডান্স, 7টা 7। আরে বাপরে, এটা বলে ব্রেক ডান্স? আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ। আদম ভাই, চলো ভাই, আমি আসি। এসো, বি অ্যাকম্পানিড উইথ মি, আমার পার্টনার হও। আমি দুঃখিত। হোয়াই ইউ আর সুইট। স্টপ ইট, এসব লাফালাফি বন্ধ করো। তুমি সবথেকে বেশি বাড়াবাড়ি করো। আমার কি কোনো অধিকার নেই বাড়িতে? আছে, তবে তারও একটা সীমা রেখা আছে। বাড়িতে মুরব্বী রয়েছে। এই বলবে তুমি কে? তারা এখানে আসবে না, তারা এত ছোট নয়, তাদের আত্মসম্মান বোধ আছে। যত সব। আমিও তাহলে আসি জ্যাক সাহেব? গো 7টা 7। আজকাল তো জানে না, আবার শিক্ষিত বলে দাবি করে। Oh, forget it. Come on, sweetheart. 7টা 7। ভদ্র, আপনি ছবি তুলছেন কেন? তোমার অপূর্ব রূপটা ক্যামেরায় ধরে রাখলাম। এত অহংকার কিছুটা কমিয়ে দেই 7টা 7। মারছো কেন? ও আমার ভাইকে মেরেছে, তাই? ও ছেলে মানুষ, না বুঝে হয়তো ভুল করেছে, তাহলে অমন করে মারবে? আপনাদের আশকারে পেয়ে রাস্তার কুকুরটা মাথায় উঠেছে। ওকে তুমি রাস্তার কুকুর বলছো কেন? ও আমার ছেলে, পেটে না ধরলেও আমি ওর মা। কি এত বড় অন্যায় করার পর ওর পক্ষে একটা রাস্তার ছেলে বাড়ির আপন, আর আমার আত্মীয়রা পর? এটা আপন পরের কথা নয়, আর ও কোনো অন্যায় করেনি। ভাবি, আমি আশার কাছে সব শুনেছি। তোমার বেত্তনিস ভাই যে কাজ করেছে, তাতে আমি থাকলে ওর হাড় গুঁড়ো করে দিতাম। তাহলে আমি ওই হারামজাদার হাড় গুঁড়ো করে দেবো। শেষবারের মতো বলছি, মেজো ভাবি, ওকে ছেড়ে দাও। মেজো ভাবি, জাহিদ, এত বড় স্পর্ধা! ঘরে যাও মেজো বউ, আমি এর বিচার করব। কি বিচার করবেন আপনারা তা আমার জানা আছে, তবে জেনে রাখুন ব্যাপারটা আমিও সহজে ছেড়ে দেব না। আসুক আর শহীদ। আঙ্কেলের ডায়েরি থেকে যে সব চিনেছি, শুধু কায়দা করে শহীদকে সব বুঝিয়ে বলা 7টা 7। আমরা চললাম, চলে এসো সবাই। চলো, চলে লিজা। বই চলি রে। আমি ওর কাছে মাপ চাইতে পারবো না। এই অন্যায় আদেশ তুমি করো না। মাফ তোকে চাইতেই হবে। ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কি বলছো তুমি?
শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নও, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপ চা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। আমার অন্যায় হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দাও। কি ভাবি, তুমি এত জঘন্য, এত নীচ। তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কোনোদিন তোমার চেহারা দেখবো না। কি হয়েছে? জাহিদ আমার সর্বনাশ করতে চেয়েছিল। চরিত্রহীন, মুখ সামনে কথা বলো। জাহিদ আমার ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাই। আজ ওই ভাই আমার গায়ে হাত তুলেছিল, সর্বনাশ করতে চেয়েছিল। তুই সর্বনাশ করবে আর স্বামী হয়ে তুমি একটা কাপুরুষ। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না লিজা। এটা তোমার প্রতিহিংসার কথা, বানোয়ার ষড়যন্ত্র। আমি এই সংসারেই মানুষ, সবাইকে আমি চিনি। একদিনই আমি তোমাকে চিনেছি। আর সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সংসারে ভাঙন ধরার চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না? ভাবি হয়ে নিজের উপর কলঙ্ক নিয়ে দেবরের উপর মিথ্যে বদনাম দিতে? আমার ভাইকে আমি ভালো করেই জানি। জানো না, কিছুই জানো না। তাহলে আরো একটা তথ্য জেনে রাখো, তোমার এই পিতৃতুল্য ফেরেশতার মতো বড় ভাইও একজন স্বার্থপর। হ্যাঁ, একজন টাকা ব্যবসায়ী, যে তোমাকে নিয়ে ব্যবসা করেছে। খবরদার! ভাইজান সম্পর্কে আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমাকে মারলে ঠিক আছে, আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমরা জানো তোমার ভাই তোমাদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে জমি জমা বন্ধক রেখেছে। তোমার ভাবির গহনাও বন্ধক আছে, কিন্তু এটা জানো না সেই জমির দলিল এখন তোমার ভাইয়ের কাছে। আর তোমার ভাবির সব অলংকারও তোমার ভাবির কাছেই আছে। আর তোমার ভাইয়ের বিক্রি করা জীব পর্যন্ত সবকিছু আমার বাবার টাকায় ফেরত আনা হয়েছে। তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটাও তোমার আরেকটা ষড়যন্ত্র। ভাইজান এ কাজ করতে পারে না। আমি তোমাকে রাখবো না, রাখবো না। বিশ্বাস না করো আপত্তি নেই, তবে তার পূর্বে একবার, শুধু একবার তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো। আমার কথা মিথ্যে হলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার ভাগ্যে তাই আছে। ভাইজান, ভাইজান, আমি সব কি শুনছি? কি হয়েছে? এমন করছিস কেন? লিজা তোমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি ওকে রাখবো না। তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ভাবি, লিজা বলছে ভাইজানের জিপ, তোমার সমস্ত অলংকার, বন্ধকি জমির দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে। এসব নাকি ওই মেয়েটির বাবার দান। ভাইজান বলে দাও সব মিথ্যে। বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে। ভাইজান বলে দাও ওর বাবার কোনো দান তুমি নাওনি। বলো ভাইজান, ওর বাবার টাকা সব তুমি আননি। বলে দাও ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করে আছো কেন ভাইজান? বলো, জবাব দাও, জবাব দাও। ওর কোনো দোষ নেই, ও যা বলেছে সব সত্যি বলেছে। কি বলছো ভাইজান? যা সত্যি তাই বললাম, কিন্তু তারও একটা কারণ আছে। বাস ভাইজান, বাস। আর কোনো কারণ আমি শুনতে চাই না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত বড়াই করেছি, যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি, সেই ভাই একটা ধনী দুলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল। নিজেও বিক্রি হয়ে গেল ভাইজান। না না শহীদ, তুই জানিস না আসল সত্যি। আর কোন সত্য আমাকে জানতে দিও না ভাবি। না না, এইটুকু না জানলেও ভালো ছিল। সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লিজা ঠিকই বলেছে, তোমরা তোমাদের অভাব বিটিয়েছ, স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে ফেলেছ। শহীদ, পচ্ছারও ভাবি, এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে, তখন তোমাদের সাথে
আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না। শহীদ, শহীদ, চলে যা। শহীদ, ওগো, শহীদ চলে যাচ্ছে, ওকে ফেরাও। অপমান করে চুপ করে থেকো না, সব খুলে বলে দাও। কোলে পিঠে মানুষ করা ভাই যদি বইয়ের কথা শুনে ভুল বুঝে চলে যায়, তাহলে যাক, আমি তাকে ফেরাবো না, মিনা। শহীদ, শহীদ যাচ্ছে, শহীদ। তোমরা যেও না, মা কাঁদছে। ঘরে চলে বেঁচে যাচ্ছ, যেও না। ঘরে চলে বেঁচে যাচ্ছ, যেও না। আমাকে মাফ করে দাও, আমি এমন করবো না। ঠিক আছে মা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ঠিক আছে মা, আমাকে মাফ করে দাও। ওস্তাদ, এই তো মৌকা। চুপচাপ, কিচ্ছু করতে হবে না। এখানে যখন এসেছে, আমাদের কিছুই করতে হবে না, নিজেই জাহান্নামে। সুখের সংসার ভেঙে গেল, তাই না? এত মতো পতন হয়েছে তোর, আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস। এত বড় সাহস তোর, মাতাল হয়ে আমার সামনে এসছিস। আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আজ আমি শেষ করে ফেলবো। রংপুর, ও আজ আমাকে চরম অপমান করেছে। ওর মতো ভাই আমি চাই না। চক্রান্তের শিকার। তুই সরে যা, সরে যা এখান থেকে। তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সরে যা। আমার কসম লাগে, সরে যা, সরে যা এখান থেকে। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্য কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্য কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান? এই কি আমার পুরস্কার? এই কি আমার... তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্ছু, ছোট চাচ্ছু, তুমি যেও না। বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্ছু। খোকা, খোকা রে, আমি তো যেতে চাই রে খোকা। তোর বাবাই তো আমাকে মেরে তাড়িয়ে দিল। তুই আমাকে বাধা দিস রে খোকা। ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে। তুই এই সংসারে আগুন লাগিয়েছিস। এই বাড়ির অশান্তির মূলে তুই। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাওয়ার সামনে তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছো? ওর কোনো দোষ নেই। আমাদের কেউ ভালোবাসে না, আমার কেউ নেই, আমার কেউ নেই। আমি আর এই বাড়িতে থাকবো না। মিনা, মিনা, ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও। ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয় মিনা। আমার উপর রাগ করে ওকে তুমি মারলে? ওকে না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি। আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। চলো, খোকার কাছে চলো, চলো।
খোকা না তো, খোকা তো আসেনি। কোথাও তো খুঁজে পেলাম না, তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণে কষ্ট পাচ্ছ। আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল, খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না, ওটা কোনো সোসাইটিই নয়। সব মতলব স্বার্থপর, আর শহীদের মতো ব্রিলিয়ান্ট চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক। শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই ওই স্বার্থ এমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট। যা, শহীদকে নিয়ে একটু মার্কেট। গো ব্রাদার্স হ্যাট। এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা করব। ও চাকরি খালি নাই, আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাঁটাই হবে। কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার, আপনার কৌতূহল এখনই মিটে যাবে। বেঈমান, কে আছো বাঁচাও! কেউ আসবে না, আমার ক্ষমতা ওরা জানে। বুঝতেই তো পারছেন, এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না। আপনি বাঁচলে আমরা মরবো, আপনি মরলে আমরা বাঁচব। কে আছে বাঁচো! আমাদের কেমিক্যাল গোডাউনে, আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, এদেরকে অ্যারেস্ট করুন। নিয়ে চলো। তুমি কে? হঠাৎ কোথেকে এসে আমাকে বাঁচালে? আমি জাহিদ, একটা চাকরির জন্য যেটা অপেক্ষা করছিলাম। হঠাৎ আপনার চিৎকার শুনে। থ্যাংক ইউ। এসো আমার সাথে, এসো। আর কোম্পানির দেখাশোনার সমস্ত দায়িত্ব এই জাহিদ হোসেনের উপর। তোমরা সবাই এর নির্দেশে কাজ করবে। চাচা, ওই জাহিদ শালা কত বড় বদমাশ দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো শালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাধ্য ওসব, এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক, তারপরে হবে। আবার ওই শালার নাম। তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। হ্যাঁ, এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক। তোমাকে পথে নামাবো,
পথ থেকে শুধু তোমার মেয়েটাকে আমার ঘরে নিয়ে তুলবো। মানে মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব। দুকুল যাবে ভেবে দেখো। তুই তুই একটা আস্তে ইংলিশ আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে। আমার সিরিয়াল তুই এবার জান করে দিবি। না, ওকে আমি বিয়ে করব না। আমি বিয়ে করবো জাহিদকে। চুপ, তুমি নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কা সাপেই হবে। যা, ঘরে যা, না ঘরে যা। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। বাবা, শোনো। চাচা, অবস্থা ভালো না। পাখি উড়াল দেবার আগেই শিকল দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি কাজী আনতে। এই নাও টাকা, ধরো। আজ সন্ধ্যায় বিয়ে হবে। সন্ধ্যাবেলা পথ কেরোসিন খাচ্ছেন কেন? সিরিয়াল কত? এই দেখো, সঙ্গে বসে আছে। আজ ছুটির দিন, ডিউটি অফ। আশার বিয়ে। তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার বিয়ে তো যাই তাদের সাথে হবে। আশার বাপ কে, তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা, ভাব। এক্ষুনি বরযাত্রী আসবে। তোমার কথাই ঠিক। তাই বলে আমরা বিয়েতে থাকবো না, তা কি হয়? কি না রে? কিন্তু বজ্জাত মেয়ে তো রাজি হচ্ছে না। আর সেই দায়িত্ব তো আমাদের। তবে সাবধান। হ্যাঁ, ঠিক আছে, সাবধানই করবো। চল চল। আশা, আরে আশা, শুন শুন, আর শুন। বাবা আমাকে জোর করে। হয়নি, আমরা যখন এসে পড়েছি, ব্যবস্থা তো হবেই। আর কোনো চিন্তা নাই। কে রাজি হলো? পাগলামি করিস না, চাচা ঠিকই করেছে। আর জাহেদ কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না। জলদি ভাই, বড় ভাইদের বাড়িতে যা। ভাইটা শহরে যাবে। শোন, ভাই দিয়া ওস্তাদ ভাইরে পাই তো পারি। আরে আমি বললাম তোর বিয়ে জাহিদ ওস্তাদের সাথে হবে। অন ভাগ, আর খুব গরজ না করে। এই দেখিস কিন্তু আত্মা বাঁচাইয়া। তোরা এসেছিস, যা ভেতরে যা। আরে হাতটা সরা যাই, জলদি চলো। তুমি কাজ করে রাখছো, খাবার একটু বেশি করতে। হাতটা সরা। রে, সাজানো হলো? কাজী সাহেব, সাজাবো কাকে? আশা তো নেই। একসঙ্গে কি করে যায়? একটু রাস্তা ছাড় না। আশা কই? এই আশা কোথায়? জামাই মালা তো উল্টা। আশা কই? আপনি জানেন না? হারামির বাচ্চা। আমার ওস্তাদের বউকে জানতে দিলে তারপরে তো খেলা। আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না। বল। আমি জানি না। ওস্তাদের বাড়িতে। বল আশা কই? বড় ওস্তাদের বাড়িতে। বড় ওস্তাদ কি বললি? জোর করে বিয়ে দিবি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাহিদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের স্বাদ। তুই পালিয়ে এসে ভালো করেছিস। আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তানটা বাবার সরলতার সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে। তার কোনো উপায় নেই। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আমরা এক্ষুনি চলে যাব। চল। কে হবে আমার বউ? তাকে নিয়ে তুই উধাও। যাবি কোথায়? 6 মাসের হোটেল ভাড়া আর 3 মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি। তোমরা বুঝি এ বস্তিতে নতুন এসেছো? জি, নতুন ভাড়াটে। আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা 1 নম্বরের টাউট।
সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায়। কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে। অনেক আগেই নোটিশ দিয়েছে, আমরাও চলে যাব। তাহলে তোমাদের কি হবে? যাদের মাথা গুঁজো ঠাই নেই, তাদের ঘর ভাঙারও ভয় নেই। আজ থেকে এই বাড়িতে তুমি থাকবে। জি মানে স্যার, একা মানুষ, এত বড় বাড়ি কোনো দরকার ছিল না। কেন? তোমার ভাই ভাবি ওদের সবাইকে নিয়ে এসো। আর ওই যে বলেছিলে আশা, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আশা, जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। তো গান শুনাইলাম, লাইনই আসে না। বড় কঠিন চিজ তো। সব্বু, চলো ভেতরে যাই, বৃষ্টি আসবে। এই তুই তো চাস, যা এখান থেকে। ঢুকে পড়ো সাটা সাট, গো সাটা সাট। ও মা, তুমি এসে গেলে? খবর দিলে আমরা এয়ারপোর্টে যেতাম তোমাকে রিসিভ করতে। ইচ্ছে করে খবরটা দিইনি, কারণ তোমাদের আসল রূপটা তাহলে আমি দেখতে পেতাম না। তুমি যে কোনোদিনই ভালো হবে না সেটা আমি আগে থাকতেই ধরে নিয়েছিলাম, তাই না জানিয়ে চলে এলাম। ছি 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 ছি, এই নোংরা কীটগুলোর সঙ্গে মিশে তোমারও এতটা অধঃপতন হবে যে আমার কল্পনার বাইরে ছিল। পৃথিবীতে এমন কিছু ঘটে যা অনেক সময় সবারই কল্পনার বাইরে থাকে। আমারও কল্পনার বাইরে ছিল আপনাদের স্বার্থপরতার কথা। অদ্ভুত, আপনার সঙ্গে ষড়যন্ত্র করে আমার বড় ভাই নিজেই তার স্বার্থোদ্ধার করেছে। বন্ধকি জমির দলিল, ভাবির গহনা, তা বিক্রি করার জিপ সব আপনার টাকায় ফেরত নিয়ে আমাকে বিক্রি করেছে আপনার মেয়ের কাছে। তাই আমি ও কেনা জিনিসের মতো আপনার মেয়ের ইচ্ছেই চলবো। ও যা চায় আমি তাই করব। আপনিও চেয়েছিলেন আমাকে ঘর জামাই বানাবেন, আমি তাই হয়েছি। সারা এসব কথা তোমাকে কে বলেছে? লিজার কাছে শুনে আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার বড় ভাই নিজেই তা স্বীকার করেছেন। ভুল আমারই হয়েছে, দলিলটা রেখেছিলাম ওদের ভয় দেখাবার জন্য, কিন্তু ভুল করে ডায়েরিটা ফেলে দিয়েছিলাম, আর সব গন্ডগোল সেখানে। ও, সুযোগটা তাহলে পুরোপুরি কাজে লাগিয়েছ, শহীদের কানে বিষ ঢেলেছ, তাকে তোমাদের মতো করে ফেলেছ। আমি ভেবেছিলাম শয়তানকে মানুষের সঙ্গে থাকতে দিলে শয়তান মানুষ হবে, এখন দেখছি শয়তানই মানুষকে শয়তান বানিয়ে ছেড়েছে। আমার ভাবনাটাই ভুল ছিল। মনে রাখো শহীদ, তুমি যা শুনেছ, যা জেনেছ তা সম্পূর্ণ ভুল। তোমার ভাইয়ের সততা, নিষ্ঠা আর আদর্শের জন্যই তোমাকে আমি পছন্দ করেছিলাম, তোমার জন্য নয়। তোমার ভাই 10 লক্ষ টাকা সহ আমার বিক্রেত আমাকে ফেরত দিয়েছিল, সেটা তুমিও জানো। আমি এসব তাকে দিয়েছিলাম তার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার জন্য, কিন্তু সে তার সবিনয়ে প্রত্যাখ্যান করেছে। শেষে আমারই পীড়াপিড়িতে, আমার মনে ব্যথা না দেবার জন্য শুধু ঋণ হিসেবে সে এসব গ্রহণ করেছিল। তখন তোমার আর লিজার বিয়ের কোনো কথাই ওঠে, সুতরাং বিয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সে নিষ্পাপ, নিষ্কলুষ, মহৎ হৃদয়ের অধিকারী। তার কোনো সমালোচনাই কখনো আমার সামনে উচ্চারণ করবে না। যদি পারো তার পা ধরে ক্ষমা চেয়ে তারপর আমার কাছে আসবে। তুমি একটি শিক্ষিত অপরাধ। চল প্লিজ।
তোমাদেরও কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নরকের কীট। যতদিন ভালো হতে না পারো ততদিন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি হজ করে এসেছি, আমার কথার কোনো নড়চড় হবে না। নাও গেট আউট। কেমন সাটা ভাইজান, ভাবি, জাহিদ, সব তসতস করে দিয়ে এতদিনে এলে? ভাইজান, ভাবি, জাহিদ, খোকা, এরা সিরিয়াল মতো সব চলে গেছে। এত বড় আঘাত সইতে পারেনি। তুমি তো নষ্ট। আমি আবার শহরে যাও, তাদের খুঁজে বের করো। আমরা শীঘ্রই শহরে আসছি, তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করবো। সত্যি জ্যাক, তুমি এই বিপদের দিনে বাড়ি ভাড়া নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যে উপকার করলে তা আমাদের মনে থাকবে। সুখের দিন এলে তোমাকে আমি এর পুরস্কার দেব। রিয়েলি জ্যাক, ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড। তুমি না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। ড্যাডি যে এত নিষ্ঠুর হলেন কি করে ভাবতেই পারি না। ডোন্ট ওয়ারি, শত হলেও বাপ মেয়েকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আবার আঙ্কেলের কাছে যাবো। তোমরা আবার এসেছো? আঙ্কেল, শত হলেও আপনার নিজের মেয়ের সাথ। আমি আমার সিদ্ধান্তে অটল। যতদিন আবির তোমাদের মাফ না করবে ততদিন আমিও তোমাদের মাফ করব না। যাও, যেখানে অনুরোধ করবার সেখানে যাও। আমার কাছে কোনো মাফও নেই, দয়াও নেই। যাও। আঙ্কেল, চলো সাটা সাট। লিজা, কি ব্যাপার দোষ? কে এলা? আরে তোরা কখন? কি ব্যাপার দোস্ত, লিজার মুড খারাপ? কে শানফিট? কেস ফিট করে দিচ্ছি সাটা সাট। মাল আছে নাকি রে? বুঝেছি, তবে অপমানের শোধ আমিও নেব। দিন আসুক। নো, দিন আসবে না। তোমাদের দিন শেষ। শোধ আর নিতে হবে না সাটা সাট। তাই বলে আমার পুরো ইনভেস্টমেন্টটা লস করতে পারি না। আন্টি, তোমার সাথে একটা জরুরি কথা আছে, এসো। কথা হলো গিয়ে, এই ধরো, তোমার মানে মানে কথা হলো গিয়ে, ভবিষ্যতের আশা করে বোকারা। তাই আমি বর্তমানকে নিয়ে মেতে থাকতে চাই। ডার্লিং, কিছুটা পুষিয়ে দাও। একজনের স্ত্রী হয়ে বন্ধুদের সাথে নাচ গান, ক্লাব পার্টি এসব করতে পারো, এখন সতীপনা দেখাচ্ছ। ভালো করে শক্ত করে বাঁচছি। আন্টি, তুমি এখানে বাঁধা থাকবে আর আমরা বাইরে এসে মাল খাই গিয়ে। বাই বাই। ছেলে মেয়ের বন্ধুত্বের আসল সম্পর্ক তো এটাই। সম্পত্তির লোভে এতদিন কিছু বলিনি, আর যখন আশাই নেই। আরে শালার বেয়াই, সাটা সাটের সময় সাটা সাট। শালার পিয়াই, সাটা সাট। মাম্মি, ও আমার দেবর যাই। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে মাফ করে দাও ভাই, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। তোমার ইজ্জত বাঁচাইনি,
আমার ভাবির ইজ্জত বাঁচিয়েছি। বাবা, মায়ের সামনে মেয়ের বেইজ্জতি যে সমাজের লোকেরা করতে পারে তার আর পশুতে কোনো পার্থক্য নেই, এ কথা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম। আপনাদের অত্যাধুনিক সমাজের মানুষদের মানসিকতার পরিবর্তন না হলে বিপদে পড়ে ক্ষমা চাইলে কোনো লাভ নেই। আজ না হঠাৎ করে আমি এসে পড়েছিলাম, না এলে কি হতো বলুন, জবাব দিন। পারবেন পারবেন আমাদের সেই সুখের সংসারে হাসি ফোটাতে? পারবো বাবা, পারবো। তার জন্য যা প্রয়োজন আমি সব পারবো, শুধু তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নই। ভাইজান ক্ষমা করলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি তোমার ভাইজানের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। ওদের পাবার আগ পর্যন্ত তোমাকে আমি ক্ষমা করব না শহীদ। যাও, যেভাবে পারো তোমার বড় ভাইকে খুঁজে বের করো। মেজো ভাই, এই নাও তোমার স্ত্রী, আর এই নিন চৌধুরী সাহেব আপনার স্ত্রী। ছি 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 ছি, তোমার মতো কাপুরুষকে ভাই বলতেও আমার লজ্জা হয়, যে নিজের স্ত্রীকে শাসনে রাখতে পারে না। ওগো, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল হারে হারে টের পেয়েছি। আজ জাহিদ বাবাজি না বাঁচালে ওই শয়তান জ্যাক নিজের সর্বনাশ করতো। দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। তা আমি আগেই বুঝেছিলাম, আর সেই ব্যবস্থাই নিয়েছিলাম, কিন্তু তোমরা মা মেয়েতে তা মেনে নিতে পারোনি বলেই আজ এই পরিণতি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, না, আমাকে ক্ষমা করে দাও। আমার ঘরের শান্তি নষ্ট করনি, অন্য একটি সুখের সংসারও ভেঙে তছনছ করে দিয়েছ। তোমাদের কোনো ক্ষমা নেই। চৌধুরী সাহেব, আপনি যদি ওদের ক্ষমা না করেন তাহলে আত্মহত্যা ছাড়া ওদের আর কোনো পথ থাকবে না। হ্যাঁ ড্যাডি, আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না, আমি তো যথেষ্ট শিক্ষা হয়েছে। আমার কাছে না, তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইজান ভাবি ক্ষমা না করলে আমিও ক্ষমা করতে পারবো না। তাহলে চলো এখন আমরা গ্রামের বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চাই। তাদের তাদের কোথায় পাবে তুমি? কি বলছো না তোমায়? হ্যাঁ, এত বড় আঘাত সইতে না পেরে ভাইজান ভাবি বাড়ি ছেড়ে শহরে এসেছে। কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। মেজো ভাই, তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মনে তুমি 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 জাহিদ, জাহিদ, তুমি একটু শান্ত হও বাবা, আমরা সবাই মিলে ওদের খুঁজে বের করবো। তুমি বসো, বিশ্রাম না না চৌধুরী সাহেব, ভাইজান ভাবিকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে না। চলো আমরা এখান থেকে চলে যাই। তোমার এই অবস্থায় কোথায় যাব? তাছাড়া আশা এখন এলো না, ওকে ফেলে। তোমরা এখনো দখল ছাড়োনি, থানায় চলো। এই তো রাখো রাখো রাখো। বিয়ের আসর থেকে পালিয়ে শহরে এসে কামাই ভালোই করছিস। হ্যাঁ, এই নিয়ে চল। এই মেয়ে, কোথায় যাচ্ছিলে? ভাইবের জন্য ডাক্তার আনতে। ওদের খপ্পরে পড়লে কি করে? ওদের জ্বালায় গ্রাম ছেড়েছি, গ্রাম থেকেই পিছু নিয়েছে। কি নাম? আশা। গ্রামের বাড়ি? মমিনপুর। মোমিনপুর?
জাহিদকে চেনো? হ্যাঁ, ও আমার গাড়িতে ওঠো, এসো। জাহিদ, জাহিদ আসছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা, জাহিদ, ভাইজান ভাবি শহরে আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে, সব কথা পরে হবে। আমি একটু আসছি স্যার। আচ্ছা চলো। এখানে তো ছিল, আপনার ভাই ভাবিকে পুলিশে ধরে নিয়ে গেছে। জাহিদ, চল। বুঝতে পেরেছি, আপনারা নির্দোষ, তাই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে। মা, বাবা, বাবা, বাবা। চুপ, সরে টোকার বাচ্চা। ওসি সাহেব, এখানে আবিদ হোসেন ও তার স্ত্রী। ছেড়ে দিয়েছি, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ? শালা টোকাই, যাকে দেখি সেই তো বাচ্চাটা, এই বয়সে এত ভঙ্গি। আমো, ও টোকায় নয়, ও ওদেরই ছেলে, ওকে ছেড়ে দাও। একটু পানি খাওয়াবো? খাও। মুখের পানি লাঠি দিয়ে ফেলে দিলি, হ্যাঁ, তুই সীমারের চেয়ে নিষ্ঠুর। হ্যাঁ। একদিন বিয়ের রাতের থেকে তুই আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিলি, আজ পানি ছাড়া তোর স্ত্রীও তোর জীবন থেকে না হয় পালিয়ে যাক। হারামখোর! শুয়ে দিন। এক্ষুনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যান।
অক্সিজেন। ডাক্তার, ডাক্তার আমার খোকা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। না না, খোকার কিছু আমি সইতে পারবো না। মাথায় বুলেট আটকে আছে। 24 ঘন্টার মধ্যে অপারেশন করে বুলেট বের করতে না পারলে বাঁচানো কঠিন হবে। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি টাকাটা সমস্যা নয় চৌধুরী সাহেব। এই জটিল কেসের যিনি স্পেশালিস্ট আমি নিউরোসার্জন ডক্টর মির্জা বর্তমানে একটি সেমিনারে দেশের বাইরে আছেন। আমরা ঠিক সাহস পাচ্ছি না। বয়স্ক হলে কোনো কথা ছিল না, একটা চেষ্টা নিশ্চয়ই চালাতাম, কিন্তু একেবারেই বাচ্চা, তাই কেসটা খুবই সেন্সিটিভ আর কমপ্লিকেটেড। আমরা ঠিক ভাবতে পারছি না কি করব, অথচ সময় মাত্র 24 ঘন্টা। খোকা, খোকা, মাকে দেখার বড় স্বাদ ছিল তো, তার পরিচয় না নিয়ে চলে যাবে, আমাকে অপরাধী করে যাবি। মাকে মা বলে ডাকবি না, একবার একবার শুধু মা বলে ডেকে যা, একবার ডেকে যা। না, না, আর তো লুকিয়ে রাখা যায় না। আজ আমি সব প্রকাশ করে দেবো, নাহলে নাহলে আমি মিনার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। তোমরা সবাই শোনো, আজ আজ তোমাদের সকলের কাছে একটা সত্য প্রকাশ করব, যা যা এতদিন আমি গোপন করে রেখেছিলাম। মিনা, মিনা, তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি, তবু খোকার এই অবস্থায় আর লুকিয়ে রাখা যায় না। শেষ মুহূর্তে হলে এইটুকু জেনে রেখে দাও, ওই খোকা তোমারই পেটের সন্তান। কি নিচ্ছ তুমি? খোকার শোকে তুমি পাগল হয়ে গেলে? না, পাগল নই, পাগল নই, পাগল নই, আমি সত্যি বলছি, বিশ্বাস করো না। আমি আমি তোমার স্বামী, তোমার কাছে কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো কিছু কোনোদিন গোপনও করিনি। শুধু একটা বড় সত্য গোপন করে রেখেছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। খোকার জন্মের পর আমি ওকে সরিয়ে ফেলি, তখন তুমি অজ্ঞান ছিল। জ্ঞান হবার পর তোমার বড় ছেলে হয়েছে বলে আমি মিথ্যে বলেছিলাম। যদি তাই হয়ে থাকে তাহলে কেন কেন তুমি তা করলে? বলো, বলো, জবাব দাও। শহীদ জাহিদকে নিজের সন্তানের মতো মানুষ করবো বলে মাকে কথা দিয়েছিলাম। তাতে আমার কি অপরাধ ছিল? অপরাধ নয় মিনা, খোকা পেটে থাকাকালীন শহীদ জাহিদের প্রতি তোমার কিছু অবহেলা আমি লক্ষ্য করেছিলাম। তাতে তাতে আমার একটা ভুল ধারণা হয়, খোকার জন্মের পর হয়তো তুমি আর তেমন ওদের আদর যত্ন করবে না, নিজের সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, ওদের অযত্ন হবে, মনে কষ্ট পাবে, হয়তো মানুষ হতে পারবে না। তাই তাই মাত্র কটা বছরের জন্য আমি ওকে সেই দায় সালমার কাছে রেখে এসেছিলাম। খোকা চুরি পাওয়া নয়, খোকা তোমার আমার সন্তান। ভাইজান, কেন কেন তুমি এটা করতে গেলে? ভাবের কাছে চিরদিনের জন্য আমাদেরকে অপরাধী করে রাখলে। আমি যে মাতৃভক্ত কর্তব্য পরায়ণ একজন নিষ্ঠুর বাঁচান রে, আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ভাবি, খোকা, এতদিন যে মাকে খুঁজে বেরিয়েছিস, আজ কাছে পেয়েও মা বলে ডাকতে পারছিস না। আল্লাহ, এই কি তোমার বিচার? এতদিন পরে যখন জানলাম খোকা আমারই সন্তান, তবে কেন আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? তুমি তো পৃথিবীতে মায়ের শ্রেষ্ঠ আসন দিয়েছ, সবার উপরে মা। যদি তাই হয় তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি করছেন? এই অবস্থায় পাশে কারো থাকা নিষেধ। মায়ের প্রাণ কোনো নিষেধ মানে না ডাক্তার। বলছি ওরই ক্ষতি হবে, দরকারে বাইরে যান প্লিজ। যদি সবার উপরে মা সত্যি হয়ে থাকে তাহলে আমার সন্তান আমার কোলে আমার ফিরে আসবে ডাক্তার, ফিরে আসবে।
স্যার, ভাগ্যিস আপনি হঠাৎ করে সময় মতো ফিরে এসেছিলেন, তা না হলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। হ্যাঁ, আমার মনে একটা আশঙ্কা কাজ করছিল দীর্ঘ অনুপস্থিতি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাই সেমিনার অসমাপ্ত রেখেই চলে এলাম ফয়ু। আপনাদের ভাগ্য ভালো, অপারেশন সাকসেসফুল, ছেলেটা আউট অফ ডেঞ্জার। 20-25 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। না, শহীদ জাহিদ চৌধুরী সাহেব, আমি কি শুনছি? তাহলে সবার উপরে মা, এ কথা সত্য।